জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে কপাল খুলল শেখ হাসিনার, রাজনীতিতে ফিরছে হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বললেন বিএনপি নেতা ফখরুল, থাকছে প্রতিবেদনে। মৃত্যুদণ্ড রদ চেয়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি নোটিশ হাসিনার, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ফিরে আসার ষড়যন্ত্র করছে হাসনাত আবদুল্লাহ, থাকছে প্রতিবেদনে। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে কপাল খুলল শেখ হাসিনার রাজনীতিতে ফেরার জল্পনা ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। বিভিন্ন মহলে জোর গুঞ্জন তিনি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি মূলত জল্পনা ও বিশ্লেষণের পর্যায়েই রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগ এর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে শেখ হাসিনার ভূমিকার ওপর। দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় নেতৃত্বে তার প্রভাব থাকায় তার সম্ভাব্য প্রত্যাবর্তন দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক কৌশল নির্ধারণের অংশ হিসেবে শেখ হাসিনার সক্রিয় ভূমিকা আবারও সামনে আসতে পারে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির উদ্যোগও নেওয়া হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তাদের মতে এটি একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যার মাধ্যমে আওয়ামী লীগ আবারও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। বিশ্লেষকদের একটি অংশ বলছে বাংলাদেশের রাজনীতিতে বড় নেতাদের প্রত্যাবর্তন নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে তারা এটাও মনে করিয়ে দিচ্ছেন বাস্তবতা নির্ভর করে জনসমর্থন, রাজনৈতিক পরিবেশ এবং আইনি প্রক্রিয়ার উপর। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কেবল গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা যতই বাড়ুক না কেন, এখন পর্যন্ত এটি নিশ্চিত নয়। আনুষ্ঠানিক ঘোষণা বা স্পষ্ট পদক্ষেপ ছাড়া বিষয়টিকে চূড়ান্তভাবে বলা সম্ভব নয়। তবে এটুকু স্পষ্ট, এই ইস্যু বাংলাদেশের রাজনীতিতে নতুন করে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বললেন বিএনপি নেতা ফখরুল। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব দাবি করেছেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের তুলনায় আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি দ্রুতই জাতীয় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে ভারসাম্য নষ্ট হলে তা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি ইঙ্গিত করেন, কোনো একটি শক্তি যদি অস্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করে তাহলে তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি জামায়াতের উত্থান ও ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও তিনি তার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে ভয়ঙ্কর শব্দটি ব্যবহার করায় বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যের পর আওয়ামী লীগের নেতারা এটিকে নিজেদের পক্ষে একটি রাজনৈতিক স্বীকৃতি হিসেবে দেখছেন। তারা বলছেন, বিএনপির শীর্ষ নেতৃত্বই এখন স্বীকার করছে যে জামাত একটি বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের কিছু নেতা মনে করছেন, এই মন্তব্য প্রমাণ করে যে দেশের রাজনীতিতে তাদের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত থাকলেও দলটির ঘনিষ্ঠ মহল এই মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে। তাদের মতে এ ধরনের বক্তব্য দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছে তারা একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই কাজ করছে। বিএনপির ভেতরেও এই বক্তব্য নিয়ে ভিন্ন মত দেখা গেছে। কিছু নেতা এটিকে একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন, যার মাধ্যমে দলটি নিজেদের আলাদা পরিচয় তুলে ধরতে চাচ্ছে।
আবার অন্যরা মনে করছেন এটি ভবিষ্যতে জোট রাজনীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি জামায়াতের সঙ্গে সম্পর্কের প্রশ্ন সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের পেছনে কৌশলগত চিন্তাভাবনা থাকতে পারে। তারা বলছেন বাংলাদেশের রাজনীতিতে জোট ও সমঝোতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে এমন মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান নির্ধারণে একটি বার্তা বহন করতে পারে। একই সঙ্গে এটি ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ এটিকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশলের অংশ। বিশেষ করে তরুণদের মধ্যে এই ধরনের বক্তব্য কতটা প্রভাব ফেলবে সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা আরও বলছেন এ ধরনের বক্তব্য রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে। দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই রাজনৈতিক নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও তারা মনে করছেন। সব মিলিয়ে মির্জা ফখরুলের জামাত আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এটি শুধু একটি বক্তব্য নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, জোট রাজনীতি এবং জনমতের উপর সম্ভাব্য প্রভাব ফেলতে পারে। তবে শেষ পর্যন্ত এর বাস্তব প্রভাব নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি। মৃত্যুদণ্ড রদ চেয়ে ট্রাইব্যুনালে আইনি নোটিশ। শেখ হাসিনার চিঠি ঘিরে নতুন বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে দাখিল করা একটি আইনি নোটিশ। মৃত্যুদণ্ড রদের আবেদন জানিয়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো এই চিঠি ইতোমধ্যেই দেশের রাজনৈতিক মহল, আইনজীবী সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একই সময়ে জাতিসংঘ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে গুরুতর প্রশ্ন তুলে বাংলাদেশ সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। সূত্রগুলো জানায় শেখ হাসিনার আইনি নোটিশটি ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে সম্প্রতি এবং এটি এমন এক সময় এসেছে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় পাঠানো জাতিসংঘের চিঠির জবাব এখন নতুন সরকারের উপর বর্তাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফলে আইনি ও কূটনৈতিক দুই দিক থেকেই বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে গুরুতর অপরাধ, বিশেষ করে যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলার বিচার করার জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত। এই আদালতে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির বিরুদ্ধে আপিল বা রদ চাওয়ার সুযোগ আইনের মধ্যেই রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনার এই পদক্ষেপকে একটি আইনি অধিকার হিসেবেই দেখা হচ্ছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিষয়টি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার বাইরে অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা হতে পারে। নতুন সরকার শুরু থেকেই বলে আসছে যে তারা আইনের শাসন মেনে চলবে এবং কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই বিচার কার্যক্রম পরিচালনা করবে। এখন এই নোটিশের পর সরকার কিভাবে পরিস্থিতি মোকাবিলা করে সেটিই হবে মূল বিষয়। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমেও পরিবর্তন এসেছে। চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে, যিনি জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এই পরিবর্তনকে অনেকে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ বলেও মনে করছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়কার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমানে বাংলাদেশের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নতুন অবস্থান আইনি প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা চলছে। বিশেষ করে ট্রাইব্যুনালের কার্যক্রম এবং সরকারের আইনি কৌশল নির্ধারণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল এই আইনি নোটিশকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে এটি প্রমাণ করে যে দলটি আইনের প্রতি আস্থা রাখে এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজেদের অবস্থান তুলে ধরতে চায়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা বলছেন, আইনের শাসন বজায় রাখতে হলে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে এবং কোনো ব্যক্তির জন্য বিশেষ সুবিধা দেওয়া যাবে না। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের চিঠির কারণে আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশের বিচার ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছে। বিশ্লেষকদের মতে সরকারের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত হবে, যা দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ এটিকে একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মতামত ছড়িয়ে পড়ছে, যা বিষয়টিকে আরও আলোচিত করে তুলেছে। সব মিলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রদের আবেদন ঘিরে যে আইনি নোটিশ ট্রাইব্যুনালে পৌঁছেছে তা বাংলাদেশের রাজনীতি ও বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এখন সবার দৃষ্টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। তারা কী সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ও আইনি ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়। আওয়ামী লীগ ফিরে আসার ষড়যন্ত্র করছে, হাসনাত আবদুল্লার অভিযোগে নতুন রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তাপ ছড়িয়েছে একটি বক্তব্যকে ঘিরে। হাসনাত আবদুল্লা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ গোপনে রাজনীতিতে ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু শক্তি পর্দার আড়ালে থেকে আবারও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক পুনরাগমন নয়, বরং ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। যদিও তিনি তার অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি, তবুও তার বক্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই মন্তব্যের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে বাস্তবসম্মত সতর্কবার্তা হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নিজেদের কার্যক্রম পরিচালনা করে এবং ষড়যন্ত্রের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। তারা আরও বলছেন, এ ধরনের বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই তীব্র থাকে। সেই প্রেক্ষাপটে ষড়যন্ত্র শব্দটি প্রায়ই রাজনৈতিক বক্তব্যে ব্যবহৃত হয়। তবে বাস্তবতা যাচাই ছাড়া এমন অভিযোগ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তারা আরও বলেন, যদি সত্যিই কোনো দল পুনরায় রাজনীতিতে সক্রিয় হতে চায়, তাহলে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। রাজনৈতিক প্রতিযোগিতা একটি স্বাভাবিক বিষয়, তবে যেন সেটি সহনশীলতা ও আইনের কাঠামোর মধ্যে থাকে, সেটিই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক সতর্কবার্তা হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কেবল রাজনৈতিক বক্তব্যের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে নানা মতামত উঠে আসছে। সব মিলিয়ে হাসনাত আবদুল্লার এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এটি যেমন রাজনৈতিক অবস্থানের একটি প্রতিফলন, তেমনি ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশনাও তুলে ধরছে। তবে শেষ পর্যন্ত এই অভিযোগ কতটা বাস্তবসম্মত তা নির্ভর করবে তথ্য প্রমাণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির ওপর। ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ। ইরানের সঙ্গে ভারতের কিছু বিমান চলাচল পুনরায় শুরু হবার খবরের মধ্যেই দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নতুন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। বৃহস্পতিবার ২৩ এপ্রিল তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট আকাশপথের অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে নাগরিকদের প্রতি এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক যেন আকাশপথ বা স্থলপথের কোনো মাধ্যমেই ইরান ভ্রমণে না যান। ইকোনমিক টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় দূতাবাস তাদের নির্দেশনায় উল্লেখ করেছে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। তবে এই প্রস্থান প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের অবশ্যই দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট স্থল সীমান্ত পথগুলো ব্যবহার করে নাগরিকদের নিজ দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ ছাড়া আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে, কারণ এতে লজিস্টিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ায় আকাশসীমা ব্যবহারে যে বিধিনিষেধ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তা আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের সহায়তার জন্য একাধিক জরুরি যোগাযোগ নম্বর এবং ইমেল হেল্পলাইন চালু করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে এই অঞ্চলে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত সরকার পর্যায়ক্রমে এ ধরনের বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা জারি করে আসছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের জীবনের নিরাপত্তাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের আজ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় ভারত এই কঠোর অবস্থান নিয়েছে। এর আগে শান্তি আলোচনার ব্যর্থতা এবং হরমুজ প্রণালীতে অস্থিরতা বৃদ্ধির ফলে সৃষ্ট সংকটের কথা উল্লেখ করে ভারত তার কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ইরান ভ্রমণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।